আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শো থেকে আমি আতাউর রহমান মিঠুন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করতে চেয়েছিলাম বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় কোভিড-19 এর প্রভাব এবং যদি উত্তরণ বিকল্প, যদি আমাদের খাদ্য নিরাপত্তায় কোনো চ্যালেঞ্জ থাকে তাহলে তার উত্তরণ বিকল্প কি হতে পারে সেটা নিয়ে আমাদের কথা বলবার ইচ্ছা ছিল। আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার কথা ছিল, আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব ডক্টর আক্তার আহমেদের। আমরা যে একটু টেকনিক্যাল প্রবলেমে পড়েছি, সেই কারণে আমাদের অতিথিকে আমরা সময় মতো আমরা যুক্ত করতে পারি নাই, একটু কারিগরি সমস্যা হয়েছে, সেই কারণে আমাদের আজকে আমরা আমাদের অতিথিকে নিয়ে আলোচনা করতে পারবো না। আমরা আশা করছি আগামী 4 তারিখ মঙ্গলবার জনাব আক্তার আহমেদ তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং একই বিষয়ে তিনি আমাদের সঙ্গে কথা বলবেন। আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, যিনি বাংলাদেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী, তিনি আজকে কথা বলার কথা ছিল এবং স্যার যুক্ত হয়েছেন সুদূর কানাডা থেকে। এই ভোরবেলা স্যার নিজের ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তার দিক থেকে আন্তরিকতার কোনো ত্রুটি ছিল না, কিন্তু আমাদের কিছু কারিগরি সমস্যা হয়েছে, সব সেই কারণে আজকে আমাদের স্থগিত করতে হচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের সকলকে আপনাদের ধৈর্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনকে সকলের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। স্যার। থ্যাংক ইউ মিটন, এবং আমাদের যারা দর্শক মন্ডলী, শ্রোতা মন্ডলী আছেন, যারা এখন পর্যন্ত যুক্ত হয়েছেন অথবা হবেন, তাদের সবার জন্যই আসলে মিটনের কথাটাই আমি পুনরাবৃত্তি আবার করবো। আমরা আসলে অনেক আশা নিয়ে আজকে শুরু করতে গেছিলাম, কিন্তু আমাদের কারিগরি ত্রুটির কারণেই আসলে সংযোগ করতে পারিনি। ডক্টর আক্তার আহমেদের করোনার থেকে ওই পাশ থেকেই আসলে উনি সংযুক্ত হতে ব্যর্থ হয়েছেন। আমরা তো আপনারা শুনেছেন যে আগামী মঙ্গলবারে ইনশাল্লাহ আমরা 4 তারিখ মঙ্গলবার, 4 তারিখ হবে কি মঙ্গলবার, যাই হোক আগামী মঙ্গলবারে উনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সঙ্গে আবার থাকবেন। আমাদের যে যে জিনিসটা নিয়ে আসলে আমরা আলোচনা করতে চেয়েছিলাম, যে কোভিড-19 এর কারণে বাংলাদেশের কৃষির উপরে। স্যার মঙ্গলবার কিন্তু 1 তারিখ স্যার। তাহলে ওনাকে বললেন মঙ্গলবার। হ্যাঁ, জি মঙ্গলবার বলেছেন। জি আমি সেটাই ভাবছিলাম 4 তারিখ মঙ্গলবার হবে। জি জি 1 তারিখ হবে মঙ্গলবার, কথাটা ঠিক আছে। সে জি মঙ্গলবার। আচ্ছা, তো এখন যাই হোক আর কি, যে কথাটা বলছিলাম যে আমরা সবাই জানি যে কোভিড-19 এর কারণে আমাদের বাংলাদেশের কৃষির উপরে, উৎপাদনের উপরে সরাসরি সেই সময় গুলোতে, গত মৌসুম গুলাতে বিরূপ প্রতিক্রিয়া না পড়লেও, সরাসরি না পড়লেও কিন্তু তার বাজারজাতকরণে এবং তার থেকে যে কৃষকদের যে লাভ ক্ষতি ইত্যাদি লাভের উপরে, আয়ের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। এবং সেই সাথে পরবর্তী যে ফসলগুলোতেও বিরূপ প্রতিক্রিয়া পড়ার সম্ভাবনা আছে, এবং বিশ্বের ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা আদার ইউএন সিস্টেম তারা বলছেই যে আসলে এটা শুধু যে ওই ওই সময়কার সিজনেই হবে, ভবিষ্যতে এটার উপরেও আরো বিরূপ প্রতিক্রিয়া পড়ার সম্ভাবনা আছে। তো শুধু খাদ্য উৎপাদন নয়, খাদ্য এবং আমাদের পুষ্টি এটার সঙ্গে সরাসরি জড়িত আছে। আমরা এটার উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া, লং টার্ম একটা নেগেটিভ ইম্প্যাক্ট একটা পড়ার সম্ভাবনা আছেই। এবং হচ্ছে বিশেষ করে ট্রান্সপোর্টেশন সিস্টেম, সার, বীজ, উপকরণ ইত্যাদির অ্যাভেলেবিলিটি। আর বাংলাদেশে তো আরো বড় রকমের একটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো যে আমরা আমফানের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই সাথে আমরা বন্যা, দুইবার বন্যা হয়ে গেছে উত্তরাঞ্চলে, এবং পূর্ব উত্তরাঞ্চলে বন্যা হয়েছে। এই সবকিছুই আসলে আমাদের কৃষকদের যে কোভিড এর যে ইম্প্যাক্টের উপরে আসলে একটা বড় রকমের প্রতিক্রিয়া করেছে, এবং সেটা শুধু স্বল্পকালীন নয়, প্রত্যেকটিরই আসলে একটা দীর্ঘকালীন একটা প্রতিক্রিয়া রয়েছে। কারণ অর্থনৈতিক দিক থেকেও, শুধু এটা উৎপাদন নয়, অর্থনৈতিক দিক থেকেও কৃষক যারা করবেন তাদের ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি, যেটা বিনিয়োগের ক্ষমতাটা অনেকটা বিঘ্নিত হয়েছে বলে আমাদের মনে হয়। এই জিনিসগুলো নিয়েই আমরা আলোচনা করেছিলাম যে আজকে আমাদের আন্তর্জাতিক ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর খ্যাতনামা বিজ্ঞানী, উনি একজন খুব 1990 সাল থেকে ওখানে কাজ করছেন,
এবং কৃষি অর্থনীতি নিয়ে এবং ফুড পলিসি নিয়ে এইগুলো নিয়ে কাজ করেছেন। ওনার মুখে আমরা বক্তব্য শুনতে চেয়েছিলাম যে উনি খালি বাংলাদেশের প্রেক্ষিত এবং সেই সঙ্গে বাংলাদেশের এটার সাথে যে বাংলাদেশের সাথে বিশ্বের যে এটার কোভিড-19 এর কারণে বিশ্বের কৃষি এবং অর্থনীতির উপরে প্রভাব পড়েছে, সেগুলোর সাথে বাংলাদেশের কৃষির উপরেও কি ধরনের প্রভাব পড়তে পারে এগুলা নিয়ে আলাপ করার কথা ছিল। আমরা দুঃখিত যে আজকে করতে পারলাম না। স্যার, প্রফেসর ডক্টর নজরুল ইসলাম তিনিও একজন কৃষি অর্থনীতিবিদ এবং একজন আন্তর্জাতিক গবেষক, এই মুহূর্তে কাজ করছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এবং আমাদের বিসেফ ফাউন্ডেশনের অন্যতম সদস্য। আমরা স্যারের জন্য গর্বিত বোধ করি। স্যার, আপনাদের দুজনকে পেয়ে আমার একটু একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, আমার খুব জানতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে যে এইবার আপনারা জানেন যে অষ্টম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যেটা গত 25 তারিখে প্রেক্ষিত পরিকল্পনা যেটা উদ্বোধন করা হয়েছে, এবং এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি আমরা ধারাবাহিকভাবে দেখি তাহলে অষ্টম, কিন্তু যদি আমরা 2041 সালে পার্সপেক্টিভ প্ল্যানের জায়গা থেকে দেখি তাহলে 2041 সালে পার্সপেক্টিভ প্ল্যানে এটা নতুন, এটা ফার্স্ট পার্সপেক্টিভ প্ল্যান। এবং এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কৃষির রূপান্তর। আমরা জানি যে ডক্টর শামসুল আলম তিনি একজন কৃষি অর্থনীতিবিদ এবং তিনি কৃষিরই মানুষ, এবং সেই মানুষটি যখন এই পরিকল্পনা প্রণয়ন করেছেন, লিখেছেন, তিনি শব্দটি বলছেন কৃষির রূপান্তর। এই কৃষির রূপান্তর বলতে আপনারা কি বোঝেন এবং কৃষির রূপান্তর আসলে কি ধরনের রূপান্তরের কথা বলা হচ্ছে এবং সেটা টেকসই ভবিষ্যতের সাথে কতখানি সম্পর্কিত, এই ব্যাপারে আপনাদের ব্যক্তিগত মতামতটা যদি পেতাম তাহলে আমার মনে হয় আমিও উপকৃত হতাম এবং যারা দর্শক এখনো আছেন, আমি দেখতে পাচ্ছি জাপান থেকে যুক্ত হয়েছেন ডক্টর শেখ তানভীর হোসেন, আমাদের এই মুহূর্তে যুক্ত হলেন মোহাম্মদ আলম, শামসুল আলম সাহেব, আয়ুব হোসেন খান সাহেব আছেন, তিনিও কৃষির মানুষ, আমাদের ডক্টর আনিসুর রহমান, চারজনকে আমরা দেখতেই পাচ্ছি এবং আমি উপরে দেখতে পাচ্ছি 10 জন আমাদের এটা দেখছে, আর যারা লাইভ দেখছে তাদের কথা তো আলাদা। তো আমি এই প্রশ্নটা, যদি আপনারা কিছু মনে না করেন, এই প্রশ্নের যদি উত্তর দেন যে কৃষি রূপান্তর বলতে আপনারা কি বোঝেন এবং আপনারা কতখানি এর পক্ষে। আমি প্রফেসর নজরুলকে এটা দিয়ে বলা শুরু করতে বলবো, কারণ আমি ওই দিনের বক্তৃতা শুনতে পারিনি। আমি গেছিলাম, ঢুকছিলাম, কিন্তু একটু দেরি হয়ে গেছিল, ফলে আমি আগামাথা ঠিক মতো বুঝি নাই। কিন্তু তার আগে একটু প্রস্তাব করতেছি, মিটন, তুমি আমাদের সাথে যারা আছেন তারা যদি কেউ এই আলোচনাটায় আজকে যোগ দিতে চান তাহলে পরে আমাদেরকে এখানে একটু মেসেজ দিলে আমরা তোমাকে রিকোয়েস্ট করবো, তাহলে তুমি পাঠিয়ে দিতে পারো। তো ফলে আপনারা শ্রোতা মন্ডলী আপনারা যারা আছেন এখানে, তারা যদি কেউ যুক্ত হতে চান, লাইভে এসে আমাদের সঙ্গে কথা বলতে চান, এইখানে আপনারা যে মেসেজ দিচ্ছেন এখানে একটু মেসেজে কমেন্টে এখানে দিলে পরেই আমরা আতর রহমান মিটন আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া যাবে আজকের আলোচনাটায় যদি আপনারা যোগ দিতে চান। তো প্রফেসর নজরুল ইসলাম, তোমার কাছ থেকে আগে শুনি। আমি তো চাষাবাসার মানুষ, অতটা কম। আমিও তো চাষাই, এই জন্যই জানতে চাই কি রূপান্তর ঘটছে। এই রূপান্তর আসলে আমি বেশ কয়েকদিন হলো একটু ডিটাচ ছিলাম আর কি। আমাকে আমাকে ওই আগে যেরকম সময় লাগতো তার চাইতে এখন অনলাইনে অনেক বেশি সময় দিতে হচ্ছে। তারপরে আবার কিছু পারফরমেন্স বাইরে থেকে আছে, আমি আবার কিছুটা ওই যে কিছু জার্নালের রিভিউয়ারও, কয়েকটা পেপার আসছে সেগুলোরও আবার রিভিউ করে পাঠাতে হচ্ছে, এগুলো জাস্ট নিবে। তো আমাকে কয়েকদিন আগে প্রফেসর শামসুল ইসলাম ওই চ্যাপ্টার 3 না 4 বোধহয়, এটা যেটা এগ্রিকালচার এবং সে পাঠিয়েছে। আমার দুর্ভাগ্যবশত আমার সেটা পড়ার সুযোগ হয়নি আর কি, মানে এগ্রিকালচারের ওয়াটারের ইয়েটা আর কি, প্ল্যান নিচ্ছে, সেই চ্যাপ্টার 4 বোধহয় এটা পাঠিয়েছে, আমার পড়ার সুযোগ হয়নি। তবে যে প্রশ্নটা আছে কৃষি রূপান্তর, ওটা কিন্তু ওইখানে যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে ইংরেজিতে, তারপরে ট্রান্সফর্মিং এগ্রিকালচার, যদি রূপান্তরটা বলতে বোঝায়, ট্রান্সফর্মিং এগ্রিকালচার। এখন ট্রান্সফরমেশন অফ এগ্রিকালচার, এটার ব্যাপকতা, এটা এত ওয়াইড, হ্যাঁ, এটাকে মানে যদি আমরা 3-4 বছর আগে বোধহয় একটা বই পাবলিশ করেছেন আমাদের, নাম হচ্ছে, আমাদের ইয়েতে ছিলেন নাকি, ইকোনমিক্স ডিপার্টমেন্টের হেড ছিলেন, ওর নামটা কি জানো, ওর বিআইডি ছিলেন,
মাহবুব হোসেন ভাই, হ্যাঁ উনি একটা বই পাবলিশ করেছেন আর কি, যেটা আমি রুরাল ডেভেলপমেন্ট কোর্স হিসেবে ওয়ান অফ দি রিডিং বুক হিসেবে আমি ছাত্রদের জন্য মাস্টার্স ডিগ্রি ব্যবহার করেছিলাম। এটা হচ্ছে ট্রান্সফর্মিং রুরাল এগ্রিকালচার। হ্যাঁ, এখানে ট্রান্সফর্মিং রুরাল এগ্রিকালচার এই সংজ্ঞাতে এখানে বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইডে যে মানে 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াতে অনুযায়ী যে পোভার্টি এলিভেশন, যেটাকে পোভার্টি দূর করা, তারপরে আপনার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকদের আয় বৃদ্ধি করা, এই সমস্ত বেশ কিছু কতগুলো মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের যে অবজেক্টিভ গুলো আছে সেগুলোকে যদি আমরা ফুলফিল করতে পারি আর কি, তাহলে কৃষি রূপান্তর। একটা টক শো করলাম, এটা ছিল যে কমার্শিয়ালাইজিং এগ্রিকালচারের উপরে আর কি, যেটা বললেন সেই কমার্শিয়ালাইজেশনের উপরে যে উনি যেগুলো বক্তব্য রাখলেন আর কি, সেটাকেও আমরা বলতে পারি যে ইট ইজ এ ওয়ান ফর্ম অফ এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন হতে পারে আর কি। আমাদের বর্তমানে যে অবস্থা আছে সেখান থেকে কি বিবর্তনটা আসছে আর কি, সেটাকে আমরা ট্রান্সফরমেশন অথবা রূপান্তর হিসেবে বলতে পারি। আমরা ট্র্যাডিশনাল যে প্র্যাকটিস গুলো আছে আর কি, সেখানে মেকানাইজেশনটা কিভাবে আনতে পারি, তারপরে আপনার এই ঋণ ব্যবস্থাগুলো কিভাবে, ইনফরমেশন টেকনোলজি গুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি আর কি, সো দ্যাট ডিসিশন মেকিং প্রসেসে আজকাল তো আপনার এই যে প্রিসিশন এগ্রিকালচার উপরে একটা টেকনোলজি আছে আর কি। ফার্মার্সরা অস্ট্রেলিয়া এবং ইউএসএ, যেখানে মানে জাস্ট ঘরে বসে থেকেই কিন্তু ফার্মার্সরা তাদের মানে ট্রাক্টর চালায়, জাস্ট বাটন দিয়ে ই করে আর কি, হারভেস্টিং হয়ে ঘরে চলে আসে। এরকম ধরনের আমরা অত দূর হয়তো যেতে পারবো না, কিন্তু ইনফরমেশন টেকনোলজি এবং আমাদের যে ব্যবস্থাপনাগুলোকে যদি আমরা আধুনিকায়ন করতে পারি, দ্যাট কুড বি এ ট্রান্সফরমেশন। এবং সেই ট্রান্সফরমেশন রেজাল্টটা যেটা হবে সেটা হচ্ছে যে ওয়েলবিং এন্ড যেটা স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স তাকে ইমপ্রুভ করা আর কি। হ্যাঁ, তো এই কতগুলো সেট ক্রাইটেরিয়ার উপরে বেসিস করে আমরা জাজ করতে পারি। তো আমি যদি ওই কৃষি কি বলবে, কি বাংলা কি জানো ওটা, ট্রান্সফরমেশন, কৃষি রূপান্তর আর কি, কৃষি রূপান্তরের কি কি কারণে ওনারা বলতে, সেটা আমি একটু আরো ভালো বলতে পারতাম আর কি। তো আশা করি পরবর্তীতে কোনো এক সময় বলতে পারবো আর কি। তো এটা যেটা বললাম, তারা যেটা বলছে সেটা তাদের মত, কিন্তু আমরা কিভাবে জিনিসটা দেখি, ধরেন আমি কৃষি রূপান্তর বলতে যে জায়গাটা বুঝি সেটা হচ্ছে যে কৃষিতে আরো উৎপাদনশীলতা বাড়াতে হবে, কৃষিতে আরো আধুনিকায়ন করতে হবে, যে কৃষক সেই কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে হবে, কৃষিকে রপ্তানিমুখী করতে হবে। এখন এর প্রসপেক্ট কতটুকু আছে আসলে, আমরা অনেক আলোচনাতে ভিন্ন ভিন্ন ভাবে এগুলো আলোচনা করেছি, কৃষি বাণিজ্যিকীকরণ নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু রূপান্তর করে আমরা আসলে কোথায় যেতে চাই? মিটন একটা হলো যে আমাদের সঙ্গে তুমি দেখছো যে ওই যে আমাদের জাপানি তানভীর, লিঙ্ক পাঠাইছো, আচ্ছা আসুক। আমি আমার যেটা কথাটা হলো যে খালি উৎপাদনশীলতা নয়, আমরা আসলে আগে দরকার হলো যে আমরা রূপান্তরের আমাদের কাছে ভিজুয়ালাইজেশনটা কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমরা 2040 সালে যদি আমরা কোথায় পৌঁছাতে চাই এবং তার জন্য এখন প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ধাপে ধাপে কোথায় যেতে চাই, এটার একটা ভিজুয়ালাইজেশন দরকার। যে চিত্রকল্প শব্দটা মানে অনেকে ব্যবহার করেন, যে রূপকল্পটা আগে দরকার, যে আমরা কোথায় যেতে চাই। তাহলে পরে আসলে এটা আর একটু আমরা কিভাবে যেতে পারি সেটা আমরা হয়তো আর একটু ভালো করে বুঝতে পারি, যে আমরা চিন্তা করতে পারি। এটা এক নম্বর, মানে এটা হলো যে ওই দিক থেকে। কিন্তু আমরা আমাদের কথাটা আমরা বলতেই পারি, কিন্তু আমি যেটা বুঝি যে আমাদের গ্রাম এলাকায় কৃষি নির্ভর যে সমস্ত জনগণ আছে, তাদের আসলে আপনি আরেক জায়গায় ব্যবসা করে যেরকম ওয়েলথ ক্রিয়েশন করতেছেন, সেই ওয়েলথ ক্রিয়েশন দরকার, যাতে করে আমাদের কৃষকরাও মানে তারা কৃষির মাধ্যমে তাদের সম্পদ আরো বৃদ্ধি করতে পারেন। এবং আর একটা জিনিস যেটা হলো, জাতিকে যদি ইনক্লুসিভ যদি ডেভেলপমেন্ট চাই, আমরা যদি সবাইকে নিয়ে যদি উন্নয়ন চাই, তাহলে কৃষিতে আরো গ্রাম এলাকায়, যেহেতু কৃষি নির্ভর, গ্রাম এলাকায় জব ক্রিয়েশন দরকার। কারণ যত বেশি লোক কাজে থাকবে, জবে থাকবে, তত বেশি আয় এবং উৎপাদনশীলতা বাড়বে, তত বেশি উন্নয়নের বেনিফিট আসলে সকল জনগণের কাছে যাবে। তাহলে হয়তো পিপুল লেফট আউট, যাদের হয়তো যে কেউ হয়তো
কাউকে কাউকে ছেড়ে চলে যাব, এভারেজে যতই বেশি হোক না কেন, কিন্তু আমার যে বিস্তৃতি, উন্নয়নের যে বিস্তৃতিটা, সেটা আসলে কমে যাবে। আমরা সেটা চাই না। আমরা চাই যে উন্নয়নের যাতে সুফল প্রত্যেকটা জনগণ পেয়ে থাকে। হয়তো সমান হবে না কোনো কালেও, কিন্তু স্টিল একটা মিনিমাম ডেভেলপমেন্ট প্রত্যেকের কাছ থেকে আমরা চাই, যাতে করে আমাদের সেই রিলিফ কর্মকাণ্ড ইত্যাদি মানে চালাতে না হয়। এটা হলো গুরুত্বপূর্ণ। তাহলে এইটার জন্য আসলে কি করা দরকার, যে কৃষকের উৎপাদনশীলতা বাড়বে, কৃষকের আয় বাড়বে, যাতে করে তার ওয়েলথ সৃষ্টি হয়, এবং কৃষি নির্ভর গ্রামীণ এলাকায় যাতে করে জব ক্রিয়েশন হয়, কৃষির উপরে ভিত্তি করে যাতে জব ক্রিয়েশন হয়, সেটা একটা মানে ইয়ে করে। এটা আমার মনে হয় যে তিনটা মেজর অবজেক্টিভ হওয়া দরকার, যাতে করে মানে আপনি যেটা বললেন আর কি, সেটার জন্য যেটা দরকার হচ্ছে বিনিয়োগে, মানে ইনভেস্টমেন্টটা দরকার আর কি, বিনিয়োগটা দরকার। এবং আমাদের এই বিনিয়োগটা মানে আমার যেটা অবজারভেশন আর কি, সেটা হচ্ছে যে এই বিনিয়োগটা প্রাইভেট সেক্টর থেকে তেমন কিছু হচ্ছে না, বিশেষ করে কৃষি এলাকায় প্রাইভেট সেক্টর থেকে তেমন কিছু একটা হচ্ছে না। এবং আমাদের অর্থনীতি এই কৃষি ক্ষেত্রে বিনিয়োগের ব্যাপারে একেবারে আমার মনে হয় যে মানে সরকার নির্ভরশীল, মানে এই মুহূর্তে পর্যন্ত সরকার নির্ভরশীল কোনো কিছু হলে, বিশেষ করে যেহেতু আমাদের কৃষকরা প্রান্তিক কৃষক আর কি, তাদের উদ্বৃত্ত আয় খুব কম থাকে, এবং আমরা কালেকটিভলিও সেটা কিছু করার মতন আমাদের সেই ধরনের ব্যবস্থাপনাটা এই পর্যন্ত সাকসেসফুলি ডেভেলপ করতে পারি নাই। তো উৎপাদনশীলতা, আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের জন্য যেটা দরকার, সেটা হচ্ছে যে কৃষি ভিত্তিক কর্মকাণ্ড, পোস্ট ফার্মিং অ্যাক্টিভিটিস গুলোকে যদি গ্রাম ভিত্তিকটা আমরা করতে পারি আর কি, এবং সেটার জন্য একটা বিনিয়োগ যদি হয়, সেই বিনিয়োগটা হলে পরে তাহলে আমরা স্থানীয়ভাবেই ওইখানে কর্মসংস্থান হবে। যেটা যে মডেলে আর কি একটা ইকোনমিক রিজনাল ইকোনমিক ডেভেলপ করে, সেটা হচ্ছে যে স্থানীয়ভাবে কি কর্মকাণ্ড হয়, এবং সেই এলাকা থেকে আপনার এই যে আদান প্রদান, মানে জিনিস এবং গুডস এন্ড সার্ভিসেস এর যে আদান প্রদানটা কতটুকু হয়, এক্সপোর্ট ইম্পোর্ট যেটাকে বলে, একটা রিজনাল বেসড যদি আমরা ধরে নিই আর কি, এবং যত ওখান থেকে এক্সপোর্ট হবে আর কি, এবং তত ওই এলাকার ইমপ্রুভমেন্টটা ও ডেভেলপমেন্টটা হবে আর কি। সুতরাং ওইটা করতে গেলে আমাদের প্রাইভেট সেক্টরকে কিভাবে আরো এনকারেজ করা যায় আর কি, যে যাতে গ্রাম ভিত্তিক বিনিয়োগটা করতে পারে আর কি, এবং সেই বিনিয়োগের জন্য একটা সুষ্ঠু পরিস্থিতিটা সৃষ্টি করা দরকার, এবং ইনস্টিটিউশনাল স্ট্রাকচারটাকে খুব স্ট্রং করা দরকার আমাদের আর কি। আবার সেই জিনিসটা আমরা খুবই দুর্বল। এবং আপনি কয়েকদিন আগে একটা বলতেছিলেন যে আমাদের কতগুলো মোরাল এবং এথিক্যাল ইস্যুস যেগুলো আছে আর কি, সেই মোরাল এবং এথিক্যাল ইস্যুগুলোকেও আমাদের অ্যাড্রেস করা দরকার খুব ভালোভাবে আর কি। এবং তাহলেই আমার মনে হয় যে আমাদের উৎপাদনশীলতা বাড়বে, কর্মসংস্থান বাড়বে, এবং আমাদের উদ্বৃত্ত আয় কৃষকদের মধ্যে হবে, এবং সেটা পুনর্বিনিয়োগের সম্ভাবনা সুযোগ থাকবে। তো আমরা আমাদের সাথে যোগদান করেছে ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, আমাদের ভ্যালু চেইন স্পেশালিস্ট, এবং আমাদের সঙ্গে যোগদান করেছেন তানভীর, ডক্টর তানভীর জাপান থেকে, সৈয়দ মানে অতক্ষণ শেখ তানভীর হোসেন, সেটাই তো আমি জানতাম আর কি, শেখ তানভীর হোসেন সুদূর জাপান থেকে, এবং উনি আমাদের নিরাপদ খাদ্য উৎপাদনের একজন পথিকৃৎ বাংলাদেশে। তো আমরা দুজনকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আগে এই যে মূল যে জায়গাটা কথাটা তুলেছিল মিটন, যে আমাদের অষ্টম পঞ্চবার্ষিকীর পরিকল্পনায় যে পরিকল্পনাবিদেরা বলছেন ট্রান্সফরমেশন অফ এগ্রিকালচার, কৃষিকে রূপান্তর করা, সেইটার উপরে আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি। তো আনিস আগে শুনে নিই। আসলে স্যার আমি আজকে ল্যাপটপের সামনে বসছিলাম যে ইফরি ডক্টর আক্তার আহমেদের কথা শুনবো, আপনার কথা শুনবো, প্রফেসর নজরুলের কথা শুনবো, আমাকে যে বলতে হবে এটা আমার ভাবনাতেই ছিল না। তো আপনারা ইনভাইট করলেন জন্য এসে গেলাম। তো জি, কোভিড-19 এর ইফেক্ট, ফুড সিকিউরিটি ইফেক্টে যাওয়ার আগে তাহলে আপনার কথা দিয়ে একটু শুরু করি স্যার। যে আমরা সবসময় বলে আসছি যে আমাদের কৃষিটা একটা সাবসিস্টেন্স এগ্রিকালচার,
তো আমি যেটা বুঝি আর কি আমার দিক থেকে, যে আমরা সাবসিস্টেন্স এগ্রিকালচার থেকে আমরা যখন কমার্শিয়াল এগ্রিকালচারে যাইতে হলে যে মানে পদক্ষেপগুলা নেওয়া দরকার, মূলত যদি আমি সামগ্রিকভাবে বলি তাহলে এই পদক্ষেপগুলাই হইতেছে আমার এই কৃষির রূপান্তর, যেটা এগ্রিকালচার ট্রান্সফরমেশন বলা হচ্ছে। যেমন স্যার কিছুটা বলি যে আমাদের কৃষকের জমিগুলা ফ্র্যাগমেন্টেড জমি, আমাদের অনেকে আমরা আগে থেকে বলে আসছি যে এই ফ্র্যাগমেন্টেশন জমিতে কমার্শিয়ালাইজেশন করা সম্ভব, মেশিনারিজ ইকুইপমেন্টস এগুলো চালানো অসম্ভব। কিন্তু আমরা কিন্তু এর মধ্যেই টেকনোলজিক্যাল আমরা অনেক ডেভেলপমেন্টে চলে গেছি, যেগুলাকে আমরা কৃষিতে মেকানাইজেশনের ব্যবহারটা আমাদের বাংলাদেশে এখন অনেক ক্ষেত্রেই আমরা শুরু করে ফেলছি। নিঃসন্দেহে এটা একটা কৃষির রূপান্তর এনেছে, যে টেকনোলজি ব্যবহার করে আমার কৃষক যে পরিমাণ ফলন পেত, যে পরিমাণ তার ইনকাম হতো, যে পরিমাণ তার লাইভলিহুড এফেক্ট করতো, এই আধুনিকায়নের ফলে, এই মেকানাইজেশনের ফলে আমার কৃষকের উৎপাদনের মানে কস্ট কমে গেছে, কৃষকের উৎপাদন বেড়ে গেছে, কৃষকের লাইভলিহুডে একটা নতুন মাত্রা যোগ করেছে। সুতরাং আমি এই কি বলে যে মেকানাইজেশনটাকে আমি কৃষি রূপান্তর হিসেবে আমি দেখতেই পারি। এবং আমরা খেয়াল করে যদি দেখি স্যার, দেখবেন যে আমরা কিন্তু এখন আর শুধুমাত্র সাবসিস্টেন্স বলো, সাবসিস্টেন্সের মধ্যেও নাই, আমরা কিন্তু নব টেকনোলজি ডেভেলপ করছি, নব মানে কি বলে যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতেছি, যে প্রোডাক্টগুলো যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের ফলে আমরা মার্কেটটাকে খুব শক্তিশালী করতে পারছি, আমাদের এক্সপোর্ট অপরচুনিটিকে বাড়াতে পারছি, আমাদের কৃষকের উন্নয়ন করতে পারছি, কৃষকের ইনকাম করতে পারছি। সুতরাং এই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট ডেভেলপমেন্টটাকেও আমরা একটা কৃষি রূপান্তর হিসেবে আমরা বিবেচনা করতেই পারি। এটা এইরকম ভাবে আপনারা যদি দেখেন স্যার, যে এই কোভিড-19 এর ফলে আমাদের ক্ষেত্রে কোভিড-19 শুধু কি বলে যে দুঃখের কারণই হয় নাই, দুঃখের কারণ এনেছেন যে আমাদের জীবনযাত্রাকে লন্ডভন্ড করে দিয়েছে, আমাদের লাইভলিহুড ইফেক্ট করেছে, আমাদের ইনকাম জেনারেশনে ইফেক্ট করেছে, আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েশনে ইফেক্ট করেছে। কিন্তু এর বাইরেও কিন্তু কোভিড একটা অভূতপূর্ব কাজ আমাদের এখানে করে গেছে, যে আমাদের চিন্তার সক্ষমতাটাকে বাড়াইতে সহযোগিতা করছে। যে এই কোভিড কালীন সময়ে আমরা যে ধরনের পদক্ষেপগুলো নেওয়ার ফলে আমাদের এই পার্টিকুলারলি এগ্রিকালচারের অবস্থানটাকে আমরা উত্তরণ করতে পেরেছি, আমাদের এই ধরনের আইডিয়াগুলো কিন্তু আমাদের আগে কখনো ছিল না। থিঙ্ক দ্যাট যে স্যার, যে আমরা যখন আমের প্রসঙ্গ চলে আম মার্কেটিং এর প্রসঙ্গটি চলে আসলো, আমরা ম্যাঙ্গো ট্রেন করেছি, আমরা পোস্ট অফিসে আমরা ম্যাঙ্গো পার্সেল করেছি। এই যে নতুন নতুন আইডিয়াগুলো আমরা করেছি, আমরা অনলাইন মার্কেটিংটাকে আমরা অনেক ডিজিটালাইজ করেছি। আমরা যদি স্যার, যে আমাদের খুব রিসেন্ট চলে গেল আমাদের গরুর ঈদুল আজহার গরুর মার্কেটিংটাকে আমরা অনেকখানি, যতখানি আমরা অনুমান করেছিলাম যে এই কোভিড এর সময়ে ফার্মাররা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সেই ক্ষতিগ্রস্তের পরিমাণটা আমরা অনেকখানি কমাতে নিয়ে আসতে পেরেছি অনলাইন মার্কেটিং এর কারণে। এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে, এগুলা শুধু অনলাইনে গরু বিক্রি করে নাই, উপরন্তু কিন্তু আমাদের এই গরুগুলাকে প্রসেস করে অনেকের চাহিদা মতো তাকে সরবরাহ করে দিয়েছে। ইটস এ হিউজ জব। এগুলাই তো কৃষি রূপান্তরণ, যে আমাদের ধ্যান ধারণা থেকে আমরা নতুন নতুন আইডিয়া প্রয়োগ করে, আমরা নতুন নতুন টেকনোলজি প্রয়োগ করে আমরা কৃষিকে সমৃদ্ধ করছি, আমরা আমাদের উৎপাদনশীলতাকে বাড়াতে পারছি, আমাদের কৃষির গুণাগুণটাকে বাড়াতে পারছি। এবং ফাইনালি যেটা হচ্ছে, আমাদের এই অতিরিক্ত কাজগুলা আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করছে। এই অতিরিক্ত কাজগুলা আমাদের কৃষিকের মেরুদণ্ডকে শক্তিশালী করছে। আমাদের এই অতিরিক্ত কাজগুলা আমাদের কৃষিতে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এবং ভবিষ্যতে আরো সুযোগ সৃষ্টি করবে বলেই আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি স্যার আপাতত এইটুকু বলি, পরে আবার। অনেক ধন্যবাদ আনিস ভাই আপনাকে। আমি দুটো বিষয় নিয়ে কমেন্ট করে আমি তানভীর ভাইয়ের কাছে আসবো। তার আগে বলে রাখি দর্শক মন্ডলী, ডক্টর শেখ তানভীর হোসেন, উনি জাপান থেকে যুক্ত হয়েছেন, জাপানে কাজ করছেন। এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন আপনারা জানেন, প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করে পুরো এশিয়া অঞ্চলে এবং মিডল ইস্টেও আমি যতটুকু জানি, এটা নিশ্চয়ই তানভীর ভাই বলবেন।
সুতরাং প্রোডাক্টিভিটির জায়গাতে তানভীর, এবং তানভীর নিজে কৃষিবিদ, সেই কারণেও তিনি ভালো বলতে পারবেন। আমরা একজন দর্শকের কমেন্ট পাচ্ছি, সাইফুল আজম খান, তিনি বলছেন যে কোভিড-19 এর অনেকগুলো পজিটিভ দিক আছে, যেটা ডক্টর আনিসও বললেন, কিন্তু উনি মার্কেটিং সিস্টেমে কোভিড-19 এর এফেক্টটা নেগেটিভ ছিল বলে মনে করেন। আবার আইয়ুব হোসেন খান বলছেন যে ওয়েল সেড ডক্টর আনিস, উই অলরেডি টুয়ার্ডস কমার্শিয়াল এগ্রিকালচার। এই দুটো কমেন্ট। এরপরে আমার একটা প্রশ্ন আছে, যেটা আমার মনে হয় যে তানভীর ভাই অ্যাড্রেস করতে পারেন। আমি যেখান থেকে আলোচনাটা শুরু করলাম, কৃষির রূপান্তর বলতে, তো সেই কৃষি রূপান্তরের আলোচনায় সাদামাটা ভাবে কথাটা যেটা আসছে, সেটা হচ্ছে কৃষির আধুনিকীকরণ, কৃষির বাণিজ্যিকীকরণ, কৃষিতে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করা, কৃষিকে লাভজনক করা, কৃষক যেন ভালো থাকে এবং কৃষি অর্থনীতি যাতে আরো সুদৃঢ় হয়। এই সবকিছু মিলিয়ে যদি আমি বলি কৃষিকে রূপান্তর করা, এবং আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সেই জায়গাটাতেই জোর দেবার কথা বলা হচ্ছে। কিন্তু গতকালকের আলোচনাতে আমি দেখেছি যে কয়েকটা জায়গাতে আমার কাছে প্রশ্ন ছিল, যে প্রশ্নের উত্তর আমি পাইনি। আপনাদের কাছে সেই প্রশ্নটা করতে চাই, বিশেষ করে তানভীর ভাই হয়তো জাপানের কনটেক্সটে কথাটা বলতে পারবেন। প্রথমেই আসে বিনিয়োগ, যেটা নজরুল ইসলাম স্যারও বললেন যে কৃষিতে বিনিয়োগ আমাদের দেশে এটা এখনো গভর্নমেন্ট নির্ভর। আমরা কিন্তু অন্য সব ক্ষেত্রেই দেখবো যে বিদেশি বিনিয়োগ আছে, বড় বড় উদ্যোক্তাদের বিনিয়োগ আছে, কিন্তু কৃষিতে ওই অর্থে কোনো বিনিয়োগের কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না আদার দেন গভর্নমেন্ট। সেইটা কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি, এখানে আমরা কিভাবে বিনিয়োগকে উৎসাহিত করতে পারি, আমাদের জাপানের অভিজ্ঞতা কি বলে। আরেকটা জায়গা হলো, যেটা আনিস সাহেবও বলছিলেন, আমরা সবাই জানি যে আমাদের ল্যান্ড সাইজ হচ্ছে ছোট এবং আমাদের ফার্মাররা হলো মার্জিনাল। এই জায়গাতে তো তারা চাইলেও বিনিয়োগ করতে পারবে না। ফলে এখানে একটা অ্যান্সার হতে পারে সমবায়, এবং এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার এই কৃষি রূপান্তর পরিকল্পনায় সমবায়ের জায়গাটা কিন্তু আমি খুব বেশি দেখি নাই, বরং এখানে বাজারকে অনেক বেশি, অর্থাৎ মার্কেট ইকোনমি বা ক্যাপিটালিস্ট ইকোনমিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমার জানার ভুল হতে পারে, হয়তো আমি মিস করেছি, সেটাও হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়নি যে কৃষি সমবায়কে সেখানে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে কৃষি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে বটে, বারবার করে বলা হয়েছে, যেমন কৃষি গবেষণাতে বরাদ্দের পরিমাণ 1% থেকে বাড়িয়ে এটা 4% করা হোক, এতখানি বলেছেন উনি। আমাদের মোট ইয়ের কৃষি বাজেটের 4% যেন গবেষণায় থাকে, এটা খুব জোর দিয়ে স্যার বলেছেন, ডক্টর শামসুল আলম বলেছেন। কিন্তু কৃষি শিক্ষাকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটা হলো যে আমাদের স্কুলগুলোতে, হাই স্কুলগুলোর প্রতি বিশেষ করে, এখানে যদি কারিগরি শিক্ষা হিসেবে যদি কৃষি শিক্ষাটা নিয়ে যাওয়া যায়, এমনকি শর্ট কোর্স, মনে করেন আমি একটা এনজিও চালাই, আমাদের অর্গানাইজেশন যদি 3 মাসের একটা শর্ট কোর্স কৃষির উপরে বা কৃষির কোনো একটা সাবসেক্টরের উপরে যদি কোর্স পরিচালনা করতে চায় দক্ষতা বৃদ্ধির জন্য, এর জন্য আমরা কিন্তু অনুমোদন পাবো না, আমাদেরকে রেজিস্ট্রেশন দিবে না, অথবা আমরা কোনো, যেমন যুব উন্নয়নে যেটা পারা যায় সেটা কিন্তু আমাদের এখানে করার কোনো উপায় নাই। তো এই যে ছোট ছোট কোর্স করে কৃষিতে সক্ষমতা বৃদ্ধির যে জায়গাটা, সেটা কিন্তু আমাদের নীতি পলিসিতে এখনো অভাব রয়েছে। আপনি কয়েকদিন আগে এরকম একটা পলিসি ডায়ালগ করেছেন এপিওর পক্ষ থেকে, এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে। তো সুতরাং সবটা মিলিয়েই আপনার কাছে শুনতে চাই ডক্টর শেখ তানভীর হোসেন। ধন্যবাদ মিটন ভাই, থ্যাংক ইউ স্যার। আপনার সাথে অনেকদিন পর আবার দেখা হলো, আশা করি আপনি ভালো আছেন স্যার। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আজকে তো আমারও আনিস ভাইয়ের মতো এখানে আসার কথা ছিল না, হঠাৎ করে বা আলোচনাটা মনে হলো যে আমি একটু পার্টিসিপেট করি। তো বিষয়টা হচ্ছে যে ট্রান্সফরমেশন, আমরা এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন থেকে আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছি, এবং আমরা রিসেন্টলি একটা ফ্রেমওয়ার্ক দাঁড়া করাইছি, সেটা হচ্ছে আমাদের এপিও ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন, এপিও এগ্রিকালচার ট্রান্সফরমেশন ফ্রেমওয়ার্ক। এবং সেটা হচ্ছে যে এপিও যে মেম্বার কান্ট্রি, 21টা মেম্বার কান্ট্রি আছে, আপনারা জানেন রিসেন্টলি টার্কি হচ্ছে আমাদের মেম্বার, এর আগে আমাদের 20টা দেশ ছিলেন। তো এই 21টা দেশে আমরা যখন কাজ করছি দীর্ঘদিন ধরে, এবং এগ্রিকালচার ট্রান্সফরমেশন আসলে নতুন কিছু না, আপনি এটা গত 100, 200, 500 বছর ধরে বিবর্তন হচ্ছে, রূপান্তর হবেই, এবং এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তো আমরা যখন কাজগুলো করছিলাম, আমাদের পার্সপেক্টিভটা ছিল একটু অন্যভাবে, যে সরকার বা রাষ্ট্র বা গভর্নমেন্ট আসলে এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কি করতে পারে, এবং এক্ষেত্রে আসলে দেশগুলোর অবস্থাগুলো কি। তো আমরা যেটা করছিলাম যে দেশগুলোকে আমরা 3টা ক্লাস্টারে ভাগ করি, সেটা হচ্ছে যে হাই ইকোনমি কান্ট্রিগুলো, যেমন জাপান, কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মানে মোটামুটি যেগুলো হচ্ছে হাই ইকোনমি কান্ট্রি,
একটা হলো মিড ইকোনমি কান্ট্রি, আরেকটা হচ্ছে মোটামুটি একটু যা ডেভেলপিং স্টেজে আছে রিসোর্স কনস্ট্রেন্ট কান্ট্রিগুলো। এবং আমরা যখন এই ম্যাপিংটা করি, ম্যাপিং করার পর আমরা যেটা দেখলাম যে আসলে বেশ কিছু ফ্যাক্টর, যেটা আপনারা গত অনেকদিন ধরে আমরা আলোচনা করছি যে দেশগুলোতে বিরাজমান, এর মধ্যে একটা হচ্ছে এজিং প্রবলেম আছে অনেকগুলো দেশে, যে আপনার এগ্রিকালচার সাকসেসর পাওয়া যাচ্ছে না, ইউথদেরকে আনতে হবে, কিন্তু ইউথ আসবে না যদি না আপনার এগ্রিকালচার সেক্টর যদি প্রফিটেবল এন্টারপ্রাইজ না হয়, এটা যদি অন্য কম্পারেটেবল না হয়, তাহলে এগ্রিকালচারে আপনার নতুন লোকজন এন্টারপ্রিনাররা আসবে না। তো এইগুলা কথা চিন্তা করে আমরা তখন অ্যানালাইসিস ম্যাপিং করে দেখলাম যে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা এখনকার পার্সপেক্টিভে দরকার সেটা হলো ডিজিটাইজেশন। এবং এই ডিজিটাইজেশনে যখন আমরা যেতে চাবো তখন এইটাতে অনেকগুলো ফ্যাক্টর জড়িত, এবং এই ফ্যাক্টরগুলো একদিনে কিন্তু কোনো সরকারের পক্ষেও সম্ভব না এবং কোনো প্রাইভেট কোম্পানির পক্ষেও সম্ভব না। সেক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু একটা স্ট্রাকচার দাঁড়া করাইতে হবে। এবং সেই ফিজিক্যাল স্ট্রাকচার যদি না দাঁড়া করা যায়, তাহলে কোনো একটা রাষ্ট্রকে আপনার রাতারাতি ডিজিটাল এগ্রিকালচারে নেওয়া যাবে না। এবং যেই রাষ্ট্রটা আজকে আপনি মনে করেন সে ম্যানুয়ালি কাল্টিভেশন করছে, ধরেন লাওস বা কম্বোডিয়া বা কোনো একটা দেশ, বাংলাদেশ এখন অনেকখানি মেকানাইজেশন হয়ে গেছে, তো সেই ম্যানুয়াল থেকে আপনাকে কিন্তু মেকানিক্যালে আসতে হবে, মেকানিক্যালের পর কিন্তু আপনাকে ডিজিটালে যেতে হবে। অনেক ক্ষেত্রে সম্ভব, হয়তো সরাসরি আপনি ম্যানুয়াল থেকে ডিজিটালে যাওয়া, যেমন নেপালের মতো দেশে হয়তো অনেক ক্ষেত্রে আপনার মেকানাইজেশন করা সম্ভব না, যেহেতু তাদের স্ট্রাকচার, তাদের টপোগ্রাফি, তাদের অনেক কিছু আপনার হলো মেকানিক্যালের সাথে হলো ম্যাচ করে না, হয়তো তারা সরাসরি ডিজিটালে যেতে পারে। কিন্তু আমাদের মতো দেশগুলোর ক্ষেত্রে ডিজিটাইজেশনে যাওয়ার পথে মেকানাইজেশন হচ্ছে একটা স্টেপ। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে আপনাকে আরো অনেকগুলো ফ্যাক্টর এটার সাথে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে সে মোবাইল বা ইন্টারনেট স্পিড বা ইন্টারনেট কতখানি রুরাল এরিয়াতে ব্যবহার হচ্ছে, যদি রুরাল আপনার টোটাল ইন্টারনেট কাভারেজ স্পিডটা কিরকম, এগুলো অনেক ফ্যাক্টর কিন্তু আপনাকে দেখতে হবে। এবং এইটার জন্য একটা রেডিনেস স্কোর আছে। আমি জানি না আমার এখানে আমি এখানে পাওয়ার পয়েন্ট একটা দেখাতে পারি কিনা। তো এখানে একটা সিস্কোর একটা রেডিনেস স্কোর আছে। সেই রেডিনেস স্কোরটা হচ্ছে যে একটা মার্কিং, ওই দেশের সবকিছু প্যারামিটারকে হিসাব করা হয়। সে তার ফার্মারদের এডুকেশন কিরকম, তার ফার্মারদের আর্থিক অবস্থাটা কিরকম, তার ট্রান্সপোর্টেশন কিরকম, ইন্টারনেট কিরকম, মোবাইল অ্যাক্সেসিবিলিটি কিরকম। আমি জানি না, বোধহয় আমার ইন্টারনেটটা আমার পাওয়ার পয়েন্টটা দেখানো যাচ্ছে না, বাট তার এই দেখতে পাচ্ছি তো, দেখতে পাচ্ছি একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটাকে স্লাইড মোডে নিতে হবে। আপনি কি দেখতে পাচ্ছেন এটা? ঠিক আছে, এটাই হচ্ছে এগ্রিকালচার ট্রান্সফরমেশন ফ্রেমওয়ার্ক, যেটা আমরা তৈরি করেছি এবং এপিও ওয়েবসাইটে আছে। আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে একটু, এটা হচ্ছে সেই কান্ট্রি ডিজিটাল রেডিনেস স্কোর। সেটা হচ্ছে যে টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার, এর মধ্যে বিভিন্ন ইন্ডিকেটর আছে, প্যারামিটার আছে, টেকনোলজি অ্যাডাপ্টেশন স্কোর, হিউম্যান ক্যাপিটাল যেমন লেবার ফোর্সের অবস্থা কি, অ্যাডাল্ট লিটারেসি রেট কেমন, এডুকেশন ইন্ডেক্স কেমন, এগুলো আপনাকে প্লাস করতে হবে। নেক্সট বেসিক নিড গুলো কি, আপনার বিজনেস করার জন্য কতখানি তাদের মধ্যে রেডিনেস আছে, যেমন তার আইনটা কতখানি পক্ষে এই ডিজিটালে যাওয়ার জন্য। জানেন, ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে বলি যে ড্রোন, আমাদের অনেক দেশে আমরা ড্রোনের কথা বলি, ড্রোন মাধ্যমে আমরা হলো কাল্টিভেশন করব, পেস্টিসাইড দিব, ফার্টিলাইজার দিব, কিন্তু এই ড্রোনের ক্ষেত্রে কিন্তু আপনার সিভিল এভিয়েশন ল আছে, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক নির্দেশিকা আছে। সো এই ধরনের বিষয়গুলো কতখানি ফ্রেন্ডলি এই ধরনের টেকনোলজি অ্যাডপশনের ক্ষেত্রে, গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট কতখানি হবে, বিজনেস এবং গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, স্টার্ট আপদের জন্য কি ধরনের বিজনেস সাপোর্ট করা যাবে, এই সমস্ত করে তারা একটা কান্ট্রি ডিজিটাল রেডিনেস স্কোর তৈরি করে।
এবং এই রিডিনেস স্কোরটা হচ্ছে 5.9 থেকে 20.1 এর মধ্যে হয়। তো আমরা যখন এটার মধ্যে দেখি এই স্কোরটা একটু 19-20 হতে পারে, কিন্তু আমরা এটাকে 3টা ভাগে ভাগ করি এই আমাদের দেশগুলোকে। একটা হচ্ছে অ্যাক্টিভেট কান্ট্রি, যেগুলো জাস্ট শুরু হয়েছে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়া, লাওস এবং নেপাল। এদের র্যাঙ্কিং হচ্ছে, স্কোর হচ্ছে 8 থেকে 9 এর মধ্যে। আউট অফ কতর মধ্যে স্কোর? এটা হচ্ছে 5.9 হচ্ছে লোয়েস্ট এবং 20.1 হচ্ছে হাইয়েস্ট। আচ্ছা। তো বাংলাদেশের অবস্থা হচ্ছে, আপনি মনে করেন খুব আমরা এখনো জাস্ট কাছাকাছি আগাচ্ছি আর কি। ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এরা হচ্ছে নেক্সট স্টেজে, ভিয়েতনাম পর্যন্ত অ্যাক্সিলারেটরি স্টেজ। এবং থার্ড স্টেজ বলা হয় অ্যাম্পলিফাই স্টেজ, তারা হচ্ছে হাইয়েস্ট স্টেজ অফ ডিজিটাল রেডিনেস। এবং এদের স্কোর হচ্ছে সিঙ্গাপুরে হচ্ছে 18.3, জাপান হচ্ছে 17.3, কোরিয়া 17.5, মালয়েশিয়া 15.19। তো এই 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 যে স্কোরগুলো, এটা অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে। ডেফিনেটলি একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার, জিডিপি, তার অনেক কিছু, যেগুলো আমি ফ্যাক্টরগুলো বললাম, এই ফ্যাক্টরগুলোর সাথে এগুলা ইয়ে করে। তো এর সাথে গভর্নমেন্ট রেডি ফ্যাক্টরও অনেকখানি জড়িত। এবং ডেফিনেটলি আমাদের অবস্থা বেশ নিচেই অন্যান্য দেশগুলোর তুলনায়, ইভেন গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আমি যেটা বলছিলাম যে এখন আপনাকে কিন্তু খেয়াল করতে হবে যে স্মার্টফোন পেনিট্রেশনটা, এইটা হয়তো এই যে ফিগারটা, এই ফিগারটা হচ্ছে একটা কান্ট্রির টোটাল ফিগার, কিন্তু আমাদেরকে দেখতে হবে আরো বটম লাইনে যে এটা রুরাল এরিয়াতে কতখানি আছে, কতজন স্মার্টফোন ব্যবহার করছে, এবং তাদের ইন্টারনেট ইউজার কতখানি, ইন্টারনেট পেনিট্রেশন স্কোরটা কতখানি। আপনারা দেখেন যে জাপানে 93.3% লোক, তাদের কাছে ইন্টারনেটের অ্যাক্সেস আছে। এবং একটু ডাটাটা হয়তো একটু 19-20 হতে পারে। তারপর বাংলাদেশে হচ্ছে মোটামুটি 50% লোকের কাছে ইন্টারনেটের পেনিট্রেশন আছে। এবং 50% of the phone users না 50% of the total population? আচ্ছা। তো এরপর আপনি যদি স্পিড দেখেন, স্পিডের মধ্যে হচ্ছে কোরিয়াতে আপনার 20, সবচেয়ে ওয়ার্ল্ডে এখন নাম্বার 1 ইনফ্যাক্ট আসলে কোরিয়ান ইন্টারনেট স্পিড, সেটা হচ্ছে 28.6 এবং মেগাবাইট পার সেকেন্ড। এবং আমাদের আমি জানি না বাংলাদেশের ডাটাতে এখানে আছে কিনা, কিন্তু ইভেন ইন্ডিয়াতে হলো 6.5 এবং ফিলিপিন্স হচ্ছে 5.5। সো বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার এই রেডিনেসের ক্ষেত্রে আসলে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোকে যতক্ষণ পর্যন্ত না পাবলিক প্রাইভেট পার্টনারশিপটাকে স্ট্রং করা হবে, গভর্নমেন্টের নীতি নির্ধারণটাকে আরো স্ট্রং করা হবে, ততদিন পর্যন্ত এই রূপান্তরটা একটু দেরি হবে। বাট আমি মনে করি গভর্নমেন্ট যেই স্টেপটা এখন নিয়েছে, এগ্রিকালচার ট্রান্সফরমেশন, আমি ডক্টর শামসুল আলম স্যারকে ধন্যবাদ দিতে চাই আসলে, যে এটা খুবই সময় উপযোগী। এবং আমরা যদি মনে করি যে আমাদের এই দেশটা যদি যে ক্লাস্টারের কথা আমি বলছিলাম, গ্রুপিং এর কথা বলছিলাম, আমরা যদি এখন গ্রুপ এ তে থাকি, ডেফিনেটলি আমরা নেক্সটে আমরা গ্রুপ বি তে যেতে পারবো এবং পরবর্তীতে আমরা গ্রুপ সি তে আমাদের যাওয়ার সুযোগ থাকবে। এবং সেটা শুধুমাত্র বাংলাদেশ, আজ আপনারা জানেন যে ধানে আমরা আজকে 3 নম্বরে চলে আসছি রাইস প্রোডাকশনে। এবং এই জিনিসগুলা আমরা যত আমরা ডিজিটাল এগ্রিকালচারে যেতে পারবো, তত আমরা হয়তো ভবিষ্যতে আমাদের এই ট্রান্সফরমেশনটা, যেটা সরকার এখন চিন্তা করছে যে আমাদের যাওয়া সম্ভব। তো এখানে আসলে অনেক কথাবার্তাগুলো আছে যে এই আইটি ইনফ্রাস্ট্রাকচার করার জন্য সরকারের পলিসি কিভাবে আরো ডিটেল করা যায়। আমি সময় স্বল্পতার জন্য হয়তো আমি অত ডিটেলে যাচ্ছি না, আমি 2-1টা স্লাইড দেখাবো শুধুমাত্র। কিছু পলিসি তোমার এইটা নিয়ে আমরা একদিন আলোচনা করি না কেন? তোমাকে তুমি এই যে এই তোমার যে যতগুলো প্রেজেন্টেশন আছে এটার উপরে ট্রান্সফরমেশন, সেটা নিয়ে আমরা why not we schedule one day, full day?
জি স্যার এক্ষুনি করলাম আর কি, কম্পাইল করলাম while we are talking, এই যে ওই যে 8.5 এর প্ল্যান থেকে আমি একটু স্লাইডে ঢুকিয়েছি, আমি একটু শেয়ার করি যে গভর্নমেন্ট কি প্ল্যান করেছে 8.5 এর প্ল্যানে। আমি স্টপ শেয়ারিং দিই। হ্যাঁ, তুমি স্টপ শেয়ারিং দাও, কিন্তু তোমার সঙ্গে কথা হলো তোমার এই বিষয়টা নিয়ে, তোমার ভিউটা ট্রান্সফরমেশনে, তোমার কি ভিউ বা এপিওর ভিউ, সেটা নিয়ে আমরা একদিন আলোচনা করবো। মিটন মানে ওর সঙ্গে ইয়ে করে তারিখ করে করবো। হ্যাঁ, মানে ডেট দিলেই হয়ে যায়। না, আমি একটু জাস্ট একটু ধারণা দিলাম যে আসলে এটা খুবই দরকারি একটা বিষয়। জি, এটা খুবই গুড ওয়ার্ক। আমাদের আসলে একদিন সময় নিয়ে এটা আলোচনা দরকার। আমি শুধু একটু যারা দেরিতে আসছেন আমাদের সঙ্গে যোগদান করতেছেন তাদের জানার জন্য যে আজকে ডক্টর আক্তার আহমেদের কথা বলার কথা ছিল, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে ওনাকে আমরা পাইনি, ফলে আমরা অনির্ধারিত ভাবে আমাদের সহকর্মীদের নিয়ে আমরা মূল বিষয়টার ভিতরেই আছি, ওটার ভিতরেই আছি, কিন্তু সেই সাথে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ট্রান্সফরমেশন এটাও প্রসঙ্গত উঠে আসছে। ট্রান্সফরমেশন সেইটা নিয়ে সেগুলো আলাপ করতে। নজরুল, দেখতে পাচ্ছেন? না, তোমারটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি তো শেয়ার করেছি। না, এটা কার? এটা তো হলো তানভীর একটাই। এটা নজরুল ইসলাম স্যারের। ও আচ্ছা, নজরুল ফুল স্ক্রিন দাও। ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে স্যার, তবু আপনাকে বলতে হবে, না হলে তো বোঝা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা জাস্ট একটা টেবিল। আমি ওই যে চ্যাপ্টার 4 অফ 8.5 এর প্ল্যান যেটা আমাকে পাঠিয়েছে সেটা থেকে আমি জাস্ট একটু ব্রাউজ করে দেখলাম যে অনলাইন আছে না এটা। না না, এটা আমি জাস্ট আমাকে জাস্ট পার্সোনালি পাঠিয়েছিল 2-3 দিন আগে। হ্যাঁ, সেটা আমার আর দেখার সুযোগ হয়নি। তো আমি জানতাম না যে তাহলে আমি এটার উপরে নিলাম। এই যে এখানে হচ্ছে যে এই যে মানে কতটুকু প্রজেকশন আর কি কতটুকু হতে পারে বিভিন্ন ফসলের আর কি, সেটা এখানে কিন্তু খুব একটা আমরা দেখতে পাচ্ছি না যে 2025 এখানে। আর আপনার হুইটের প্রোডাকশনও তো ওই রকমই আছে, খুব সামান্য ইনক্রিজ। পটেটো মানে মোটামুটি আমার মনে হচ্ছে যে প্রোডাকশনের এক্সেপ্ট অয়েল সিড প্রোডাকশনটা একটু দেখা যাচ্ছে সিগনিফিকেন্টলি, কিন্তু ভেজিটেবলের প্রোডাকশন প্রজেকশন খুব ডিফারেন্সটা আমি খুব একটা দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো আচ্ছা, আমি আরেকটু সবচেয়ে কয়েকটা স্লাইড তুমি দাঁড়াও এইটা আরেকটা চলে যাওয়ার আগের টেবিলটা যাবা একটু। মানে হাস্যস্কর হলো জুটের প্রোডাকশন ওনারা বলতেছেন 7.44 থেকে আরম্ভ করে 8 এ যাবেন। জুটের মিল গুলো বন্ধ করে দিয়ে পাটের উৎপাদন বাড়বে কেমনে করে? আর বাড়াই লাভটা কি? কৃষককে আরো কি ক্ষতিগ্রস্ত করে দেওয়া? আমি ঠিক জানি না। আমি ঠিক জানি না, হয়তো মিল বন্ধ করার আগে প্রজেকশন ছিল কিনা তা জানি না। মিল বন্ধ হয়েছে তো অনেক আগে, বেশ কিছু আগেই বন্ধ করে দিয়েছে। হয়তো প্রোডাকশন হয়ে হয়তো সেটা মানে হয়তো ইন্ডিয়ার সাথে কোনো কিছু নেবারিং কান্ট্রির সাথে চুক্তি হতে পারে, ইন্ডিয়াতে দেওয়ার জন্য। হ্যাঁ, সেটা হতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমি জাস্ট ডাটাগুলো শেয়ার করার জন্য, আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। আর এখানে যে আমরা প্রাইভেট পার্টনারশিপের কথাগুলো বললাম, যে এখানে দেখেন এই যে সরি আমি আবার সরি, এখানে সাস্টেনেবল এগ্রিকালচার এন্ড গ্রিন গ্রোথ অফ ক্রপ উইল বি প্রমোটেড থ্রু ডিফারেন্ট পলিসিস। হ্যাঁ, এখানে যে সেগুলো ফস্টারিং পার্টনারশিপ এবং public, private and international organizations to make sustainable agriculture to work, protecting and conserving environment, এগুলা হচ্ছে এই যে আর কি বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়াতে বটানিক্যাল ইত্যাদি, সারফেস রেন ওয়াটার ইউটিলাইজেশন, তারপরে ক্যাপাসিটি বিল্ডিং will be targeted at all segments of agriculture, farmers extension, যেখানে হচ্ছে আপনার ক্যাপাসিটি বিল্ডিং আর কি হিউম্যান ডেভেলপমেন্টের কারণে থ্রু নলেজ এন্ড স্কিল ডেভেলপমেন্ট, improving rate-fair agriculture, technology transfer through farmers group approach, protecting diversity, plant, animal, fisheries, pollinator ইত্যাদি, promoting food safety, nutrition and dietary diversification, improving natural resource management, land, water and biodiversity,
promoting agricultural crops, sustaining economic viability of farmers' practices, and creating. So these are the objective of sustainable development goal এর যে এটা আর কি agriculture. Next হচ্ছে minimizing the impact of COVID-19 pandemic. In order to minimize the impact of pandemic on the agriculture sector, not limited to crop sector only, the government, in the backdrop of COVID-19 fallout, announced a stimulus package that already for farmers to boost agriculture production. Small and medium scale farmers, including those in the poultry and dairy sectors and fisheries, can avail the loans available under this package at only 4% interest rate. Farmers will benefit from this initiative. আমি এখন এটা কি চলবে কিনা 2021 পর্যন্ত এর পরেও সেটা কিন্তু ক্লিয়ার না এখানে আমার মনে হয়। So whether this will be part of the whole 5-year plan, এটা হয়তো আরো কয়েকটা প্যারাগ্রাফ থাকতে পারে, যে আমি জাস্ট কিছু কাট এন্ড পেস্ট করেছি এখানে। আমি এটা এখানে একটু দেখাতে চাচ্ছি, আমারই একটা স্টাডি আছে, সেই স্টাডিতে বাংলাদেশে এগ্রি বিজনেস হিসেবে বাংলাদেশের র্যাঙ্কিংটা কি ইন টার্মস অফ ইনপুট সাপ্লাই ফ্রম from input supply, input use and marketing থেকে। এটা ওয়ার্ল্ড ব্যাংকেরই একটা পাবলিকেশন, সেখান থেকে আমি এটা নিয়ে আমি আবার একটা পেপারে দিয়েছি আর কি। সেখানে দেখেন বাংলাদেশের র্যাঙ্কিংটা এটা হচ্ছে ওরা করেছে কি যে একটা ডিসটেন্স টু ফ্রন্টিয়ার এই একটা স্কোরিং সিস্টেমটা ব্যবহার করছে, যে সেই ম্যাক্সিমাম 100% থেকে সেটা কোন দেশ কতটুকু ডিসটেন্সে আছে এই ধরনের ইনপুট গুলো ব্যবহারের ব্যাপারে আর কি। তারা আউটপুট প্রোডাকশন বা মার্কেটিং এরটা এখানে দেয়নি, তারা বিজনেস ইন এগ্রিকালচার বলে যে রিপোর্টটা, সেই রিপোর্টটা থেকে নেওয়া আর কি। এখানে দেখেন বাংলাদেশের র্যাঙ্কিং ইন বাংলাদেশ, এটা হচ্ছে আপনার সেকশন বি এর র্যাঙ্কিং আউট অফ 16 কান্ট্রিজ। টপ র্যাঙ্কিং হচ্ছে 1, হ্যাঁ টপ র্যাঙ্কটা হচ্ছে 1, আর দ্য লোয়েস্ট র্যাঙ্কিং এখানে টপ র্যাঙ্কিংটা হচ্ছে প্রথম নেদারল্যান্ড বা 1 নম্বর। বাংলাদেশের র্যাঙ্কিংটা দেখেন বাংলাদেশ, এবং এখানে হচ্ছে যে আপনার এই প্রসিডিউরাল ইনস্টিটিউশনাল বটলনেকস, একটা কোনো মানে রুলস এন্ড রেগুলেশনস কিংবা কিছু একটা অ্যাপ্লিকেশন করতে গেলে সেটা অ্যাপ্রুভাল প্রসিডিউর কত তাড়াতাড়ি হয়, এই ধরনের কতগুলো প্রসেস গুলো কনসিডারেশন করে আর কি, তারপরে রেগুলেশনস, তারপরে লিগ্যাল ফ্রেমওয়ার্ক ইত্যাদি সবকিছু নিয়ে আর কি তারা এই ডিসটেন্স টু ফ্রন্টিয়ার ক্রাইটেরিয়া করে বাংলাদেশটাকে এইভাবে র্যাঙ্কিং করেছে আর কি। তো সেই হিসাবে আমরা যেটা আমি ওই ডক্টর তানভীরের সাথেও আমি বাংলাদেশ এখনো অনেক অনেক ইমপ্রুভ করার সুযোগ আছে আর কি, এবং সেই সুযোগের মানে যথেষ্ট স্কোপ আছে বলে মনে করি, প্রোভাইডেড উই ওয়ার্ক টুগেদার। এবং সেটা হচ্ছে যে আপনাদের মোরাল এন্ড এথিক এবং ইনস্টিটিউশনাল বটলনেক গুলোকে রিমুভ করা আর কি। আমি জাস্ট এটা শেয়ার করলাম আর কি। আচ্ছা নজরুল, জি তুমি আর মিটন দুইজন মিলে এইটাকে এই যে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য, লক্ষ্য, উদ্দেশ্য এবং তাদের প্রস্তাবনাটা কি আছে, এটাকে একটু সামারাইজ করে একদিন একটু এই আলোচনা নিয়ে এসে এবং সেখানে আমাদের বিসেপ ফাউন্ডেশনের বক্তব্যগুলো কি আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি না? হ্যাঁ হ্যাঁ পারি। আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে যে আমরা একটা তুলনা এটা করে আমরা কিছু প্রশ্ন কোয়েরিও তৈরি করতে পারি, পরে আমরা শামসুল আলমকেও আনতে পারি, আবার পরে তার সাথে সেটাও শামসুল আলমকে আনার আগে আমাদের আগে এইখানে এসে আমরা প্রশ্নগুলো তৈরি করে তারপরে শামসুল আলমকে উই ক্যান ইনভাইট হিম। ইয়েস আমরা করতে পারি, তাহলে এটা হবে আর কি। হি ওয়াজ ইন্টারেস্টেড টু সে, একদিন বলতেছিল আমাদের আলোচনায় যে আমি কিন্তু আরেকটা প্রোগ্রামে আসতে চাই, আমার 85 It's our pleasure, definitely. কিন্তু তার আগে আমাদের নিজেদের তৈরি হওয়া দরকার, ভালো করে ওইটাই জানার দরকার। আমার মনে হয় যে স্যার এই তানভীর ভাইয়ের প্রেজেন্টেশনটা শোনা দরকার, তাহলে আমরা একটা গ্লোবাল পার্সপেক্টিভও পাবো। আমাদেরটা আলোচনার পরে দেন উই স্কেডিউল হিম। আচ্ছা আমি একটু ডক্টর তানভীরকে একটা প্রশ্ন করতে চাই। এই যে এশিয়ান প্রোডাক্টিভিটি অ্যাসোসিয়েশন না সোসাইটি না, আমি অস্ট্রেলিয়া তো একটা কান্ট্রি তাই না? না, অস্ট্রেলিয়া আমাদের মেম্বার না, আমাদের প্যাসিফিক কান্ট্রির মধ্যে ফিজি শুধু মেম্বার। ও আচ্ছা, ওটা আচ্ছা আমি প্যাসিফিক প্রোডাক্টিভিটি একটা আরেকটা বোধহয় অ্যাসোসিয়েশন কমে আছে, সেটা ওখানে ওই যে টিম কোয়েলি, তারপরে ক্রিস ওডোনাল এরা করে, তারপরে আমাদের কান্ট্রিগুলো সবই এশিয়ান, শুধুমাত্র প্যাসিফিক কান্ট্রির মধ্যে ফিজি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার মিডল ইস্টের ওইদিকে আছে হলো ইরান এবং টার্কি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
নজরুল স্যার একটা কপি আমাকে দিতে পারবেন, তাহলে আমি একটু পড়তাম। আচ্ছা, পাঠিয়ে দেবো আমি কপিটা শেয়ার করবো, ঠিক আছে। তবে আমি স্যার একটা জিনিস আজকে মানে বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা স্মল স্কেল ফার্মারদেরকে নিয়ে আমরা সবসময় কথা বলি এবং ইটস আ ভেরি ইম্পর্টেন্ট, মানে এশিয়ান এগ্রিকালচারের জন্য বা বাংলাদেশের পার্সপেক্টিভে। তবে মিটন ভাই এবং আমরা সবসময় যেটা এটা পাশাপাশি এটাও আলোচনা করি যে কৃষিকে যতদিন না পর্যন্ত লাভজনকভাবে উপস্থাপন করা না যাবে ততদিন পর্যন্ত ইভেন স্মল স্কেল ফার্মাররাও কিন্তু আসলে প্রোটেক্টেড না। সুতরাং একটা জিনিস আমাদেরকে কিন্তু সবসময় চিন্তা করতে হবে যে কৃষিকে লাভজনক করতে হবে এবং এই কৃষিতে লাভজনক করতে হলে আমরা এটা মেকানাইজেশন করি, আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইমপ্রুভ করি, আমরা ডিজিটালাইজেশন করি, আমরা যাই করি না কেন আমাদেরকে উদ্দেশ্য কিন্তু থাকতে হবে যে কৃষি শুধুমাত্র এখন আর শুধুমাত্র একটা ফ্রি সার্ভিস না, বা এটা শুধু আমার পেট বাঁচানোর জন্য কৃষকের শুধুমাত্র একটা সে বিনা পয়সা একটা শ্রম দিয়ে কোনোভাবে সে টিকে থাকলো, এইভাবে কিন্তু বোধহয় আর দেখার সুযোগ নাই। এবং সেই জন্যই আমি যখন আসলে আজকে আপনার আলোচনায় আসা ইনস্ট্যান্টলি আমি যে অবস্থা ছিলাম সেই অবস্থা আমি ঢুকে গেছি শুধুমাত্র এইটা বলার জন্য যে যদি গভর্নমেন্ট সত্যিকার অর্থে আসলে এগ্রিকালচার ট্রান্সফরমেশনকে একটা সিরিয়াস একটা গোল হিসাবে নেয়, আমার মনে হয় যে এটা খুবই যুগান্তরী একটা বিষয় হবে এবং এইটা আমাদের দেশকে আসলে আরো এগ্রিকালচারকে অনেক বেশি আগায় নিতে পারবে। কারণ আসলে প্রফিটেবল এন্টারপ্রাইজ না করা পর্যন্ত কৃষি কখনোই আসলে পূর্ণাঙ্গ হবে না আমাদের দেশে। আর একটা জিনিস আবার কনসিডারেশন আনতে হবে, বাংলাদেশের কৃষি ইন জেনারেল কৃষি খুবই ঝুঁকিপূর্ণ একটা প্রফেশন আর কি, এবং বাংলাদেশের কৃষিটা আরো বেশি ঝুঁকিপূর্ণ প্রফেশন, কারণ আমাদের বন্যা, খরা ইত্যাদি, ঘূর্ণিঝড় ইত্যাদি সবকিছু মিলে আর কি। সুতরাং সেই পার্সপেক্টিভটা কনসিডার করতে হবে, যার জন্য হয় কি অনেক সাজানো ঘর ভেসে যায় আর কি, এরকম বাংলাদেশের যে অবস্থা। স্যার এই ব্যাপারে আসলে আমরাও কিছু জাস্ট গত 20 তারিখে আমরা এগ্রিকালচার ইন্স্যুরেন্স, এবং এটা আমি এর আগে মিটন ভাইকে জানিয়েছিলাম যে এগ্রিকালচার ইন্স্যুরেন্স পার্সপেক্টিভ অফ এগ্রিকালচার ফুড সিকিউরিটি এবং রুরাল প্রোডাক্টিভিটি, এটার উপর আমরা হচ্ছে একটা করলাম, প্রোডাক্টিভিটি টক করলাম এবং সেখানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সাধারণ বীমা কর্পোরেশনের এমডি সৈয়দ শাহরিয়ার আহসানকে এবং সুইজারল্যান্ডের একজন কনসালটেন্ট ডক্টর ওলেনা সোসেনকোকে, এবং এইটা আপনারা ইউটিউবে আপনারা এটা পাবেন এই লিঙ্কটা। এবং সেখানে কিন্তু আমরা সরকারকে, বিশেষ করে যেহেতু সাধারণ বীমা কর্পোরেশন হচ্ছে সরকারের সরকারি প্রতিষ্ঠান, মিনিস্টার অফ ফাইন্যান্স আন্ডারে, উনাকে আমাদের বলার উদ্দেশ্যটা ছিল এটাই যে এগ্রিকালচার ইন্স্যুরেন্স আগে যেটা আমরা সবসময় মনে করি শুধু বন্যা খরার সাথে জড়িত, এটা না। কোভিড আমাদেরকে প্রমাণ করছে যে স্পেশাল সিচুয়েশনে এগ্রিকালচার ইন্স্যুরেন্স মোর দেন ইম্পর্টেন্ট দেন বিফোর, এবং ভবিষ্যতে আরো বেশি ইম্পর্টেন্ট হবে। এবং আমরা সাধারণ বীমা কর্পোরেশনকে অনুরোধ করছি যে যদি সাধারণ বীমা কর্পোরেশন উদ্যোগী হয় আমরাও সাথে থাকতে চাই এবং বাংলাদেশ এগ্রিকালচার ইন্স্যুরেন্সকে আসলে যাই হোক আর কি, মানে আমরা আজকে যদিও অনেক আনিস কিছু বলতে চাও না, বলো। আমি স্যার একটু যে ক্রপ ইন্স্যুরেন্স, এগ্রিকালচার ইন্স্যুরেন্সের বিষয়ে একটা কথা বলি যে আমি যখন ক্যাটালিস্টে কাজ করি তখন আমার কিছুদিন অল্প কয়েকদিন এই ইন্স্যুরেন্স নিয়ে মানে ভাবনা চিন্তা করার একটা সুযোগ হয়েছিল। তো ওই সময় আমি বাংলাদেশের ক্রপ ইন্স্যুরেন্সের পার্সপেক্টিভ নিয়ে পড়াশোনা করছিলাম। তখন 1979-এ বাংলাদেশে প্রথম ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে ক্রপ ইন্স্যুরেন্সের একটা কাজ শুরু হয়েছিল এবং সেটা সাধারণ বীমা কর্পোরেশনই শুরু করেছিল এখানে। কিন্তু ওই প্রজেক্টটা ফেল হয়েছিল, তার মেইন কারণটা ছিল যে আমরা খুব না বুঝেই, আমাদের যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি ছিল তারা খুব না বুঝেই এমন কিছু কাজ করেছিল, মানে ওই যে ক্ষতিপূরণ দেওয়ার স্টাইলটা করেছিল, যার ফলে ওই সময় যারা পলিটিক্যাল ইলাইট পারসন ছিল তারা কিন্তু বলছিল কি তাদের ক্রপ লাগায় নাই, কিন্তু তারা জমি রেজিস্ট্রেশন করতে ইন্স্যুরেন্সের আন্ডারে নিয়ে তারা দেখাইছে যে ড্যামেজ হয়েছে, বন্যা ড্যামেজ হয়েছে, কিছুদিনের প্রজেক্টটার ফেল হওয়ার যথেষ্ট কারণ ছিল ওইটা। আরেকটা কারণ আমরা তখন আইডেন্টিফাই করছিলাম যে আমাদের দেশের ফার্মাররা কিন্তু মোস্টলি এরা খুব স্মল ফার্মার, এদের ক্ষেত্রে প্রিমিয়াম দেওয়াটা, এবং যখন অনেকগুলো এগ্রিকালচার কমোডিটি একসাথে গ্রো করবে, প্রিমিয়াম দেওয়াটা তার জন্য ইনিশিয়াল একটা বার্ডেন হইতে পারে।
যতক্ষণ না সে বুঝবে যে এই ক্রপ ইন্স্যুরেন্সটা তার জন্য বেনিফিশিয়াল, তার জন্য উপকারী, তার জন্য লাভজনক এবং প্রোডাক্টিভ, ততক্ষণ পর্যন্ত সে ওদের মানে অ্যাডপ্ট করতে চাইবে না। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা হওয়া উচিত বা একটা ফ্যাসিলিটেশন হওয়া উচিত, সেটা গভর্নমেন্টই হোক বা ডেভেলপমেন্ট এজেন্সি থেকেই হোক, যে ইনিশিয়ালি 2-4 বছর প্রিমিয়ামটা গভর্নমেন্ট বিয়ার করবে অথবা ডেভেলপমেন্ট এজেন্সি বিয়ার করবে, করে দেখাবে ফার্মার যে না এটা ফার্মারদের জন্য উপযোগী, ফার্মাররা চাইলে এটাকে প্রফিটেবল হিসেবে দেখতে পারে। একমাত্র তখনই হবে। এইটুকু পর্যন্ত কাজের অভিজ্ঞতা আমার তখন পর্যন্ত ছিল। এই এগ্রিকালচার ইন্স্যুরেন্স করতে গেলে এই বিষয়টার দিকে বোধহয় একটু নজর দেওয়া দরকার, যাতে মধ্যপন্থী কোনো বাহিনী এসে এর অ্যাডভান্টেজটুকু নিয়ে যেতে না পারে। আনিস ভাই সরি, আমি একটু বলি, আমি আপনার সাথে পুরোপুরি একমত। এবং আসলে এটাও বোধহয় আরেকদিন কথা একটু বলাও যাবে, সেটা হচ্ছে যে যদি আপনি খেয়াল করেন যে এই ইন্স্যুরেন্স পলিসি গুলো কিন্তু আমিও শিখছি, আসলে আমি অত ডিটেল জানতাম না যে এটা কিন্তু বিভিন্ন রকম মডেল আছে। হ্যাঁ, অনেক মডেল আছে, সাপোর্ট মডেল আছে, প্রাইভেট কোম্পানি সাপোর্ট মডেল আছে, পিপিপি টাইপের মডেল আছে। এবং বলা হচ্ছে ইভেন সাধারণ কর্পোরেশন এমডি সাহেবও নিজেও স্বীকার করছে যে সরকার বাংলাদেশের মতো দেশে অ্যাটলিস্ট প্রথম 3টা বছর সরকারকে এই প্রিমিয়ামটা দিতে হবে, মানে অ্যাটলিস্ট মোর দেন 50%। যদি প্রিমিয়ামটা গভর্নমেন্ট দেয় তাহলে ফার্মার কিন্তু অনেক বেশি এনশিওর হবে। এবং আমরা যে ভর্তুকিগুলো দিয়ে থাকি অন্যান্য ক্ষেত্রে, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে, বা যখন ফলন নষ্ট হয়ে গেল বিদেশ থেকে খাবার আনলাম বেশি টাকা দিয়ে, ওই সমস্ত জায়গায় খরচ কমাই দিয়ে আমরা যদি ইভেন ইন্স্যুরেন্সে যদি গভর্নমেন্ট এই পয়সাটা দেয়, এইটার প্রোডাক্টিভিটি কিন্তু অনেক বেশি বাড়বে। এবং জাপানে আপনি জানেন যে জাপানে হলো এইগুলা হয় হচ্ছে কিন্তু গভর্নমেন্ট করে না, এটা করে কোঅপারেটিভের মাধ্যমে, যেহেতু জাপানে খুব স্ট্রং কোঅপারেটিভ একটা জাপান এগ্রিকালচার আছে। তো আমরা কিন্তু আমি জানি না বাংলাদেশে যেহেতু কোঅপারেটিভে আমরা অনেক আগে শুরু করছিলাম, এই বাংলাদেশের কোঅপারেটিভটাকেও যদি আমরা একটু কাজে লাগাইতে পারি। কিন্তু সবার উপরে ওই যে কথাটা আপনি বললেন যে আপনি যদি মোরাল ভ্যালুস কিন্তু একই কারণ আর কি, আপনি ইন্স্যুরেন্স ফেল করবেন, আপনি সবকিছুই ফেল করবেন যতক্ষণ পর্যন্ত আমাদের এই মোরাল ভ্যালুস গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত না। আমি জাস্ট অ্যাড করি একটা জিনিস, এই যে আমাদের যে দরকার, যেটা ফার্মার্স আমরা ফেয়ার প্রাইস বলি, ফার্মার্স আসলে যে মানে উদ্বৃত্ত ইনকামটা কতটুকু তার হওয়া দরকার আর কি, এবং সেটাকে আমরা একটা যদি স্কেলে নিয়ে আসি। আমি এই আইডিয়াটা ডেভেলপ করছি যখন ওই যে আপনার এই যে সাজেদা ফাউন্ডেশন থেকে ফেয়ার প্রাইসিং এর যে সার্ভে হলো না, আমি ওটার বেসিস করে একটু কাজ করলাম। আমি যদি কুইকলি আরেকটু শেয়ার করি আমার একটা স্ক্রিন আর কি, দেখেন আমি একটা সিম্পল স্প্রেডশিট একটা মডেল বানিয়েছি, যেটা হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রি ওয়ার্কার যদি আপনার, এটাকে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? পুরোটা দেখা নাই জানা, একটা কিছু দেখা যাচ্ছে, বাট এটা কি শেয়ার করছি না? এটা আমি জাস্ট ওই দুইটা একটা কনসেপ্ট হচ্ছে যে এগ্রিকালচার মার্কেট প্রাইস, যেটা সেই মার্কেট প্রাইসটা দিয়ে অনেক সময় হয় না। এখানে ক্যালকুলেশন অফ মডেল ফর ফেয়ার প্রাইস, লিভিং ইনকাম অ্যাপ্রোচ, একটা ফ্যামিলিকে বাঁচতে হলে তার কতটুকু ইনকাম দরকার আছে, সেই ডাটাগুলোকে যদি আমি এখানে ফিট করি আর কি, আমার আলটিমেটলি প্রত্যেকটা ক্রপের প্রাইস কতটুকু তার প্রাইস হওয়া দরকার আর কি বেরিয়ে আসবে। আমি এই ধরনের একটা স্প্রেডশিট মডেল ক্যালকুলেটর দাঁড় করাচ্ছি আর কি, দেখি এখন এটা ঠিক আছে। ওইটা শেয়ার করলে আমরা পরে হয়তো ওইটার উপরে আলোচনা করতে পারি। হ্যাঁ, তো আমরা ঠিক আছে, আমাদের আসলে সময়ের কমতি হয়ে যাচ্ছে, আমরা মানে একটু সামারি করে আসলে শেষ করতে চাই আজকে। তো নজরুল, তোমাকে দিয়ে শুরু করি। তুমি কি 30 সেকেন্ডসে আমাদের আজকে একটু তোমার বক্তব্যটা আর বলবা কিনা? না, আমার বক্তব্য যেটা হচ্ছে বাংলাদেশের ট্রান্সফরমেশন মানে যেটা খুবই দরকার রাখে, এবং ইট ইজ পসিবল, কিন্তু যে বটলনেক গুলো আমাদের যেটা আছে, এবং প্রধান বটলনেক গুলো যেটা হচ্ছে সেটা আমাদের হচ্ছে যে দরকার, সেটা হচ্ছে যে আপনার এই এথিক্যাল এবং মোরালিটি এবং হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টটা যেটা দরকার আর কি। এবং তার জন্য আমাদের সোশ্যাল এবং পলিটিক্যাল ইনস্টিটিউশনটাকে খুব স্ট্রং হওয়া দরকার। আর সেই সাথে আমাদের যে সরকারের উদ্যোগের কোনো অভাব নাই। আমাকে কে যেন ফোন করছে। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ।
আনিস, তুমি কোনো কনক্লুডিং তোমার তরফ থেকে আছে? 1 মিনিট সময় পাওয়া যাবে স্যার? আর একটু কোমলি ভালো বলো। না, এই যে স্যার এতক্ষণ তো ওই যে ট্রান্সফরমেশন ইন এগ্রিকালচার নিয়ে কথা হচ্ছিল, তো খুব সম্ভব একাডেমিক্যালি ট্রান্সফরমেশন অফ এগ্রিকালচার নিয়ে বোধহয় কথা কেবল শুরু হয়েছে, হয়তো অনেক আগে থেকে কিছু কাজ শুরু হয়েছে, বাট এই ট্রান্সফরমেশনের কথা বলতে গেলে কতগুলো বিষয়ের মধ্যে কিন্তু আমি অনেকদিন আগে একটু পড়ছিলাম এটা নিয়ে, খেয়াল করে যে প্রথমে যেটা হওয়া দরকার যে আপনি সবগুলা ভাবনা চিন্তাকে নিয়ে একসঙ্গে আপনি আগাইতে পারবেন না। প্রায়োরিটাইজেশন একটা আছে, আপনি কোন সেক্টর সাবসেক্টর বা কোন অ্যাক্টিভিটিসকে আপনি বেশি প্রাধান্য দিবেন, প্রাইভেট ইনভেস্টরকে নিয়ে আসলে তার জন্য ইনসেনটিভ কি দিবেন, এই যে একটা একটা করে কাজগুলা করতে হয়। এই কাজগুলা আমি জানি না নুডলস এর কাছে যে পেপারটা আছে ওর মধ্যে আছে কিনা, বাট এইগুলা যদি নিয়ে এসে আমরা অ্যাকোমোডেট করতে পারি এবং প্রায়োরিটি সেট করে আগাইতে পারি, তাহলে হয়তো ইট ক্যান হ্যাভ এ গুড ইফেক্ট ফর দ্য এগ্রিকালচারাল ইমপ্রুভমেন্ট ইন বাংলাদেশ। এইটুকুই স্যার। গুড, থ্যাংক ইউ। তানভীর? না স্যার, অনেক ধন্যবাদ স্যার। আপনাদের সাথে দানবীর ভাইকে বলতে হবে কারণ হলো যে ডক্টর তাজুল ইসলাম অনুরোধ করেছে আপনাকে সালাম সহ যে আপনি একটু ইন্স্যুরেন্সের উপরে কথা বলতে পারবেন কিনা। কমেন্টস আমি দেখতেছি ভবিষ্যতে আজকে না, ভবিষ্যতে একটু কথা বল। না আজকে না, ভবিষ্যতের কথাই। ইনশাআল্লাহ আমি ইন্স্যুরেন্সের ব্যাপারে বলবো তাহলে। গুড, ইনশাআল্লাহ। একটা তারিখ, আপনার প্রেফারেড তারিখ বলেন দানবীর ভাই। এটা আলাপ করে নিও। হ্যাঁ, এই তো যাই হোক আর কি। আমি মিটনের কিছু বক্তব্য আছে নাকি? না স্যার, আজকে অনির্ধারিত আলোচনা, খুব ভালো আলোচনা হলো। আমি দেখলাম রিচ আলোচনা হয়েছে। থ্যাংক ইউ স্যার। ডক্টর আক্তার আহমেদ আসতে পারলেন না কেন? কোনো সমস্যা আছে? এটা বলেছে যান্ত্রিক গোলযোগের কারণে আর কি, ওনার তরফ থেকে ওই এন্ডে আসলে কমিউনিকেশনের প্রবলেম হয়েছে। যাই হোক আর কি, আমরা আগামী সপ্তাহে মঙ্গলবারের দিন নিয়ে আসবেন বলেছেন। তো যাই হোক, যেটা মানে আমরা তো আমি আর মিটন প্রথমে ভেবেইছিলাম যে আজকে আমরা একটু শুরুতে সবাইকে দিয়ে দুঃখ প্রকাশ করে আজকের মতো আমাদের আলোচনা বন্ধ করে দেবো, কিন্তু সৌভাগ্য আমাদের যে মানে আপনাদের মতো যারা এই মানে নজরুল, তানভীর এবং আনিস তিনজন যোগ হওয়াতে আমাদের আলোচনাটা খুবই একটা সুন্দর জায়গায় পৌঁছেছে, সুন্দর আলোচনা হয়েছে এবং আমাদের ভবিষ্যতের আলোচনার খোরাকও আমরা অনেক কিছু পেয়েছি। আমরা শুরু করেছিলাম, আসলে মূল আজকে আলোচনা হওয়ার কথা ছিল কোভিড-19 এর ইম্প্যাক্ট এবং সেটার থেকে কি করে আমাদের প্রোডাক্টিভিটি উত্তরণ করতে পারে, উত্তরণের বিকল্পটা কি। তো সেইটা, এবং শুধু কোভিড-19 নয়, আমরা জানি যে বাংলাদেশে আসলে একই সময়ে আমাদের আমফান গেছে এবং তার সঙ্গে 2-3 বার বন্যা হয়ে গেছে, আরো একবার বন্যা হতেই পারে। এই সব কিছু দিয়ে একটা মানে কঠিন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের কৃষি পড়েছে এবং আরো ভবিষ্যতে এটা উত্তরণের জন্য ভালো স্ট্র্যাটেজি দরকার, পলিসি ফ্রেমওয়ার্ক দরকার, কর্মকাণ্ড দরকার। এটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু এই সেইটার থেকে আলোচনা থেকে আস্তে আস্তে আমরা চলে আসছি যে এই উত্তরণের যে বিকল্প, এইটার সময় এই সময় প্রস্তাব আসছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং 2041-এর যে পার্সপেক্টিভ প্ল্যানের প্রস্তুতি হিসেবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং সেখানে পরশুদিন মনে হয়, এটা পরশুদিন না কালকে এটা আলোচনা হয়েছে, প্রফেসর শামসুল আলম উপস্থাপনা করেছেন। এবং এখানে ট্রান্সফরমেশন অফ এগ্রিকালচার, যেটা আসলে আমাদের কোভিড-19 এর বিকল্পের আলোচনার সঙ্গে আসলে সামঞ্জস্যপূর্ণ, যে আমাদের যদি উত্তরণের ইয়েটা সেটা উই নিড এ ট্রান্সফরমেশন, এটা একটা সুযোগ। এটা আমি মনে করি যে কোভিড-19 আসার ফলে এটা একটা আমাদের অপরচুনিটি তৈরি করেছে টু থিঙ্ক টুগেদার, এবং সেইটার থেকে আমরা যে ভবিষ্যতের উত্তরণের বিকল্প হিসেবে আমরা চিন্তা করতে পারি। এবং উত্তরণটা একটা স্থায়িত্বশীল হওয়া দরকার, যাতে সাস্টেইনেবল হওয়া দরকার, যেটা আমাদেরকে 2041 সালের মধ্যে আমাদের যে জাতি এবং দেশ যেখানে পৌঁছাইতে চাই উন্নয়নে, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারি। কিন্তু এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গাটা হলো আমরা আসলে ঠিক কোথায় পৌঁছাইতে চাই সেটা একটু ভালো করে আর একটু ডিফাইন করা দরকার। করেছেন হয়তো, না করে থাকলে আমরা সাহায্য করতেই পারি। যে আমরা বলেছি ওয়েলথ ক্রিয়েশন বলতে আমরা কি বুঝাচ্ছি, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে কি বুঝাচ্ছি,
রুরাল এলাকায় জব ক্রিয়েশন, এগ্রো বেসড জব ক্রিয়েশন, সেটা দিয়ে আমরা কি বুঝতেছি। এই জায়গাগুলো আসলে ক্লিয়ার ডেফিনিশন দরকার, যাতে করে পলিসি ফ্রেমওয়ার্ক, অ্যাক্টিভিটি ফ্রেমওয়ার্ক এবং আমাদের অ্যাকশন ওইগুলাকে সাথে খাপ খেতে পারে আর কি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এগ্রিকালচার শুধু কোভিড নয়, আমরা জানি যে ভবিষ্যতে ইট উইল বি স্টিল সাসেপ্টেবল টু ক্লাইমেট চেঞ্জ, it will be still susceptible to environmental pollution, it will be still susceptible to floods, drought ইত্যাদি। এই যে সাসেপ্টিবিলিটি এবং রিস্ক এন্ড আনসার্টেনিটি আমাদের কৃষিকে বারবার ডিফাইন করতেছে, এফেক্ট করতেছে, এই জায়গাগুলো কি করে আমরা সমন্বিত করে এগুলাকে সমাধান করে অ্যাড্রেস করে কি করে আমরা একটা স্থায়িত্বশীল কৃষিতে আমাদের কৃষিকে রূপান্তরিত করবো, সেই জিনিসগুলোর একটা দরকার। এবং সেই সাথে বিনিয়োগের কথা বলা হয়েছে, কিন্তু বিনিয়োগটা তো যারা বিনিয়োগ করেন, আমি তার এটা বুঝি যে যারা বিনিয়োগ করেন দে ওয়ান্ট টু সি প্রফিট। একজন কৃষকও বিনিয়োগ করতে গেলে ঋণ করে যদি বিনিয়োগ করতে হয় তার প্রফিট করার দরকার। আমি প্রাইভেট সেক্টরে একজন যদি মেকানাইজেশন সাপোর্ট করার জন্য বিনিয়োগ করতে হয়, সে দেখতে চাবে প্রফিট। এবার যদি কমার্শিয়ালাইজেশন আর এগ্রিকালচার বলতেছি, আমি যদি ভুট্টা উৎপাদন হোক বা পেয়ারা উৎপাদন হোক বা আরেক জায়গায় হোক, প্রত্যেক জায়গাতেই প্রফিটের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, এবং তার সঙ্গে ইনপুট মার্কেট এন্ড আউটপুট মার্কেট দুটাই খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। অফকোর্স মাঝখানে অনেক কিছু আপনারা শিক্ষা দীক্ষার কথা বলেছেন, এবং একটা এই সবকিছু গাইডিং একটা জিনিস রয়ে গেছে, আমব্রেলা জিনিস রয়ে গেছে। নজরুল যেটা বলেছে, আমরা কয়েকদিন আগেও এই কথাটা বলেছি যে morality and morality, ethics and morality from everybody, top to bottom, রাষ্ট্রনায়কদের থেকে শুরু করে কৃষক পর্যন্ত, এবং মাঝখানে যারাই আছেন কৃষিকে কৃষি এবং কৃষি সম্পর্কিত বিষয়ে যারা জড়িত আছেন, সবার ভিতরে আসলে মরালিটিটা দরকার। কারণ তা না হলে পরে দেখা যাবে যে আমরা যেটাই পৌঁছাতে চাই, আমাদের সবটা থাকবে পরিকল্পনার ভিতরে, কল্পনা থাকবে, পরিউরে চলে যাবে, খালি কল্পনা থেকে যাবে। এই জন্যই যাই হোক, আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি তোমাদের, এবং সাথে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করতেছি যে আমরা আজকের প্রস্তাবিত যে মূল বিষয়বস্তু ছিল সেটা নিয়ে আগামী মঙ্গলবারে একটা গোলমাল হয়ে গেছে। উনি বলছেন 4 তারিখ, মঙ্গলবার 4 তারিখ, এটার একটা কনফিউশন রয়েছে। আমি ওনাকে একটা ইমেল করেছি যে আসলে কোনটা হবে, বলে পরে তাহলে আমরা ওটা আপনাদেরকে জানাই রাখবো। আশা করি আমরা আগামীকাল আবার 5টার সময় মিলিত হব। বিতরণ বিষয় বস্তুটা আগে থেকে জানাই দেবেন, যাতে করে আমরা সবাই তৈরি থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ সকলকে। আমরা কাইন্ডলি একটু ইনফরমেশন দিয়ে রাখি যে গতকালকে জেনারেল ইকোনমিক ডিভিশন থেকে যে সেমিনারটি আয়োজন করা হয়েছিল, সেটা বিসেফ ফাউন্ডেশনের পেজে সরাসরি মানে সাইমালটেনিয়াসলি শেয়ার করা হয়েছে, ডক্টর শামসুল আলমী বলেছিলেন। তো আমাদের বিসেফ ফাউন্ডেশনের পেজে ওই সেমিনারের ওইটা রয়েছে, আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে ওখানে একটু ভিজিট করবেন, ভিডিওটা পেয়ে যাবেন, আপনারা শুনতে পারবেন। একটু লম্বা, প্রায় 3 ঘন্টা, বাট স্টিল ইউ উইল বি ফাইন্ড ইট ইন্টারেস্টিং। আর নজরুল আর তোমরা দুইজন ওটাকে একটা সামারি করে আমাদেরকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।